ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য যারা 1600 মিটার বা 800 মিটারের জন্যে খুব চিন্তিত, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ একদম শেষ পিরিয়ডে এসে আমরা হাজির হয়েছি। হয়তো 10 দিন পর থেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ শুরু হবে, সেটা কনস্টেবল বা লেডি কনস্টেবল দুটোরই। তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, দেখবে তোমাদের কাছে এই ভিডিওটি হয়তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ আজকের বিষয়টি মূলত স্পোর্টস মেডিসিনের ওপরে। স্পোর্টস মেডিসিন যেটা জেনারেল মেডিসিনের একটি পার্ট, কিন্তু ইউজ হয় স্পোর্টস পারপাস। তোমরা যারা একদম জেনারেল লাইন থেকে এসেছো, হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করবে বা কলকাতা পুলিশে চাকরি করবে বলে হঠাৎ করে মাঠ শুরু করেছো, কিন্তু কিছু কিছু মেডিসিন, যে মেডিসিনগুলো নেওয়া যাবে না বা কোন মেডিসিনগুলো নেওয়া যাবে বা কোন মেডিসিনগুলো পারফরমেন্স ডিক্রিজ করে অর্থাৎ তলানিতে এসে ঠেকায়, বা কোন মেডিসিনগুলো পারফরমেন্স ইনক্রিজ করে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে তোমরা ছোট্ট একটা গল্প শোনো। এক রাজামশাই কিছু প্রজাদের ডাকলেন এবং একটা শালবন, একই সাইজের মাপের গাছ শালবন দেখিয়ে দিয়ে বললেন, আজকে সারাদিনে সব থেকে যে বেশি গাছ কাটতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, এবং এর থেকে শ্রেষ্ঠত্ব অর্জন যে করবে তাকে আমার রাজসভায় তার একটা ভালো পদ দেয়া হবে। সবাইকে একটা করে কুঠার দেয়া হলো এবং সকাল থেকে সময় মেনশন করতে বলা হলো। যে সময় মেনশন করে বলা হলো, স্টার্ট বলা হলো, তারা শুরু করলো। যে সব থেকে বেশি গাছ কাটবে তার পুরস্কৃত করা হবে, শুধু তাই না, তার রাজসভায় একটা ভালো পদ দেওয়া হবে। এই আশায় সবাই খুব মেহনত করে গাছ কাটা শুরু করলো। কেউ টিফিন না করে সময় ওয়েস্ট হবে বলে গাছ কাটছে, কেউ ওইভাবেই কোপাচ্ছে, কোনো রকম রেস্ট নেই, কারণ বেশি গাছ কাটতে হবে। এরকমভাবে গাছ কাটছে সবাই, কিন্তু একটা প্রজা সে কিছুক্ষণ করে গাছ কাটে এবং কোথায় যেন হারিয়ে যায়। অন্য প্রজারা তাকে দেখে, সে সবসময় গাছ কাটছে না, মাঝে মাঝে চলে যাচ্ছে, আবার মাঝে মাঝে এসে গাছ কাটা শুরু করছে। অন্য প্রজারা তাকে তামাশা করছে, কেন এই প্রতিযোগিতায় তুমি আসলে, কেননা মাঝে মাঝে দেখছি তুমি চলে যাচ্ছ, আবার গাছ কাটছো, এইভাবে কি বেশি গাছ কাটা যায়? তো সে মাঝে মাঝে তারপরেও চলে যাচ্ছে, এসে গাছ কাটছে। এরকম তাদের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেছে। এইবার গাছ কটা কেটেছে গোনার পালা। সেইবার গাছ গুনছে সবাই, গাছ গুনে গুনে দেখে যে মাঝে মাঝে পালাচ্ছিল, চলে যাচ্ছিল কোথায়, তার গাছ সবার থেকে বেশি কাটা হয়েছে, সে বেশি গাছ কেটেছে। সবাই তো অবাক, এটা কিভাবে সম্ভব? আমরা সারা দিন টিফিন না করে দুপুরে না খেয়ে গাছ কেটেছি ওইভাবে, আরে মাঝে মাঝে কাটিনি গাছ, অথচ বেশি গাছ কাটলো কিভাবে সম্ভব? এর রহস্য কি? রাজামশাই জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে এই বেশি গাছ কাটলে অন্যদের থেকে? সবাই বলা বলি করছে তুমি সব সময় গাছ কাটুনি। তখনই তার রহস্য উন্মোচন করলো। কি করলো? বলল, সবাই যখনই সারাদিন সর্বশক্তি দিয়ে গাছ কাটছিল, সারাক্ষণ গাছ কাটছিল, আমি কিছুক্ষণ গাছ কাটার পরে আমি একটু সাইডে চলে যাচ্ছিলাম এবং আমার কুড়ুলটা ধার দিয়ে নিয়ে আসছিলাম। আবার ধারালো কুঠারে খুব সুন্দর গাছ কাটছি, আবার যেই সেটা একটু ভোতা মতো হয়ে যাচ্ছে, কম কাটছে, আবার চলে যাচ্ছিলাম
ওই কুঠারটা ধার দিতে, আবার এসে অল্প সময়ে ধারালো কুঠারে বেশি বেশি গাছ কাটছিলাম খুব কম মেহনতে। এবং আমি এরকম প্রায় 7 থেকে 8 বার এই গাছ কাটা থেকে বিরত নিয়েছিলাম শুধু কুঠারটাকে ধার দেওয়ার জন্যে। এবং পরিশেষে রেজাল্ট দেখা গেছে সারাদিন ধরে যারা গাছ কেটেছে তাদের থেকে আমার গাছ বেশি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গল্পটা কেন বললাম। যারা খুব চাকরির প্রয়োজন কার নেই, তারা মনে করছে মনে হয় একদিনই 6.5 মিনিটে 1600 মিটার করে দিতে পারলে ভালো হয়, বা দুবেলা না 4 বেলা প্র্যাকটিস করলেই মনে হয় ভালো হয়। কারণ সময় নেই, এতদিন খেলেনি, মাঠে ছিলাম না। এরকমভাবে প্র্যাকটিস করতে করতে অনেকেই করছেও। সবথেকে মজার বিষয়, আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করছে, স্যার আপনার এই শিডিউলটা 1600 মিটার করার পরে করব না আগে করব? অবাক কাণ্ড। আমি প্রত্যেকটা ভিডিও দিচ্ছি যে তারা আমার এই ভিডিওটা দেখে আমি শিডিউল বলে দিচ্ছি, শর্ট আকারে দিচ্ছি, কিন্তু কত সেট করছে, কতবার করতে হবে আমি বলে দিচ্ছি। তারপরেও সে জিজ্ঞাসা করছে, স্যার 1600 মিটার করার আগে করব না পরে করব? এর মিনিং এই, সে কিন্তু খুব টেনশানে আছে। সে কিন্তু প্রতিদিন 1600 মিটার দিচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এটা প্র্যাকটিস না। কারণ আমার স্টুডেন্টরা সবাই জানে আমার মাঠে 1.5 ঘন্টা প্র্যাকটিস হয় একদিনে, মাত্র 1.5 ঘন্টা। কারণ আমি প্রত্যেক ভিডিওয় বলেছি যদি চ্যালেঞ্জ পার্সেন্ট অর্থাৎ হ্যান্ডিক্যাপ না হয়, সে কিন্তু তার বডি ওয়েট 95 কেজি বডি ওয়েট হলেও তার দ্বারাই সম্ভব 1.5 মাসে 6.5 মিনিটে মাঠ করা। এবং সেটা আমি বিগত প্রায় 18 বছর ধরে করে দেখাচ্ছি। সেই জন্যে তোমরা আমার লাস্ট যে কদিন ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো অনেকেরই পছন্দ না হতে পারে, কিন্তু আমার ট্রেনিং সেন্টারের ওটাই ভিডিও, ওটাই তার প্র্যাকটিস, আদার্স কোনো প্র্যাকটিস নেই। কারণ কাছাকাছি তোমরা যারা আছো তোমরা একবার আমার ট্রেনিং সেন্টারে ঘুরে যেতেই পারো এবং দেখতে পারো সত্য মিথ্যা কতটা। কারণ এসএসসি জিডির ক্ষেত্রে বলেছিলাম যে কি আমি 5 কিলোমিটার দৌড় কোনো দিন করাই না। 2 মাসে হয়তো 3 দিন 5 কিলোমিটার ট্রায়াল নিয়েছি, কোনো দিন 5 কিলোমিটার প্র্যাকটিস 3 কিলোমিটার প্র্যাকটিস করাইনি, কিন্তু আমার এসএসসি জিডিতে 100% পাস। তো চলো আমরা মেন টপিক নিয়ে আলোচনা করি আজ। স্পোর্টস মেডিসিন হয়তো মেডিসিনের একটা পার্ট, সাধারণ চিকিৎসা বিজ্ঞানের একটা পার্ট, কিন্তু স্পোর্টস মেডিসিন একটা ভিন্ন বিষয়। কারণ বলি, আমার এক স্টুডেন্ট এসএসসি জিডির সময় একটা সমস্যা হয়, তার শারীরিক সমস্যা হয়, চোট আঘাতজনিত না, তার ইন্টারনাল একটা সমস্যা হয়। এবং সে আমার মাঠের সব থেকে বেস্ট রানার ছিল। সে 20-তে দৌড়াতো 5 কিলোমিটার, 24-এ দৌড়াতে হবে, 20-তে সব থেকে বেস্ট রানার, ভালো দৌড়াচ্ছিল। হঠাৎ করে জেনারেল মেডিসিনের কাছে গেল এবং প্রায় 1 মাস ট্রিটমেন্ট হলো, হয়ে সেরেছে না সেরেছে পরের কথা। সেই ছেলেটা এসএসসি জিডিতে দৌড়াতে গেল এবং দেখা গেল সে 3 কিলোমিটার দৌড়ানোর পরে তার ব্রিদিং এত ফাস্ট হয়ে গেছে সে আর দৌড়াতে পারেনি। পরে আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার, কি সমস্যা হয়েছিল? ও বলছে আমার সেই আগের সমস্যাটা থেকে আমি অত কিছু বুঝতে পারিনি, কিন্তু এত দম লেগে গেছে, এত পালস রেট বেড়ে গেছে, এত আমি হাঁপিয়ে গেছি, আমি আর চলতে পারিনি। কারণ কি জানো, জেনারেল মেডিসিনের কাছে গেলে তারা পেন ক্লিয়ার দেবে, হাই পেন ক্লিয়ার, যেগুলো হার্টের খুব ক্ষতি করবে। তাই স্পোর্টস মেডিসিনের ওপরে জোর দিতে হবে। প্রথম কথা, তোমরা বুঝতে পারছো একদম কনকনে ঠান্ডা একদম। এই সময় এই 15টা দিন তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে এবং একটু ঠান্ডা লেগে গেলেই প্যারাসিটামল খাওয়া যাবে না। একটু কাশি হলেই
কাফ সিরাপ খাওয়া যাবে না। তাহলে কি করবে? শোনো, তোমাদেরকে বলি, দেখবে সব জায়গায় তোমার হোমিওপ্যাথি ফার্মেসি পাওয়া যায়। যাদের ঠান্ডা লাগেনি বা লেগে গেছে, উভয়ের ক্ষেত্রে তোমরা নাক্স ভূমিকা, আমি আগেও ভিডিওয়ে বলেছিলাম যে 5 থেকে 6 ফোঁটা সকালে খালি পেটে তোমরা নাও, এবং নাক্স ভূমিকার যে এফেক্ট সেটা গুগলে একটু সার্চ করে নাও। ওখানে প্রায় দেখবা লেখা আছে 100টা রোগের প্রোটেক্ট দেয়। সেই জন্যে তোমরা সেই জন্যে প্রত্যেকেই, আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার মাঠে সবাই প্রায় ইউজ করে নাক্স ভূমিকা। এই যে লিকুইডটা কোনো ডাক্তারের কাছ থেকে নেবে না, আবার বলছি, কোনো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে নেবে, একদম র মাল নেবে এবং তার থেকে খাবে। কেননা কোনো ডাক্তারের কাছে গেলে বলা যায় না জল মিশিয়ে দিল, তার এফেক্টটা কম হয়ে গেল তো গেল। তাই বললাম, সর্দি বা কাশি হয়েছে, কফ সিরাপ বা প্যারাসিটামল থেকে একটু দূরে থাকো। কারণ প্যারাসিটামলে 70 ঠিক হবে কিন্তু শরীর উইক হবে। কফ সিরাপ একই রকম ব্যাপার। সেই জন্যে তোমরা নাক্স ভূমিকার উপরে জোর দাও। যাদের ঠান্ডা লাগেনি তাদেরও ঠান্ডা লাগতে সময় লাগবে না, কারণ সকালে প্র্যাকটিস করছো অনেকেই, বা সন্ধ্যার সময় প্র্যাকটিস করছো, গা গরম আছে, খালি গায়ে প্র্যাকটিস করছো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, গা গরম আছে, ড্রেস পরতে ভুলে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা নাক্স ভূমিকা নাও। গেল চোট আঘাত বা এক এক ট্রেনিংয়ের এক একটা মাসেলের চাপ পড়ে, তার জন্য আলাদা ব্যথা হয়। এবং এই মাসেল ব্যথার জন্যে অনেকেই, আমার মাঠে যারা নতুন তারাও বলছে ডাক্তার দেখাবো স্যার। আমার পুরনো যারা স্টুডেন্ট তারা এই কথা বলে না, তাদের কোনো সমস্যা আমার সঙ্গে কনসাল্ট করে। কিন্তু নতুন যারা জানে না তারা, স্যার ডাক্তার দেখিয়ে নেবো, এখানে তো ব্যথা হয়েছে, এইটা তো কনকন করছে, এইটা এই হয়েছে। আমি তোমাদেরকে বলি যে ব্যথা হওয়া হোক আর না হোক একই কথা। হোমিওপ্যাথি ফার্মেসি থেকে তোমরা আর্নিকা 30 পাওয়ারই যথেষ্ট। আর্নিকা 30 র, কোনো ডাক্তারের কাছ থেকে না, কিনে নেবে। প্রয়োজনে গুগল সার্চ করে নেবে, দেখে নেবে। ছোটোখাটো ব্যথা, চোট আঘাত বা মাসেলের ব্যথাগুলো কিন্তু রিমুভ করবে। অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধের ভায়া হয়ে যাবে না, কারণ এখন পেন কিলার খেলে তোমার মাসেলের পাওয়ার যেটা গ্রো করেছে সেটা কিন্তু ডিফল্ট হবে, সেটা কিন্তু পাওয়ারলেস হবে। সেই জন্যে তোমরা কিন্তু কি করবে, আর্নিকা 30টা নিয়ে নেবে। এটা গেল দুটো পার্ট, শুনে নাও। তোমাদের এই মুহূর্তে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন যেন ইনসাফিসিয়েন্ট না হয়, ভিটামিনের ঘাটতি যেন না হয়। তার জন্যে তোমরা করতে পারো ভিটামিন A to Z গোল্ড। A to Z আছে একটা আলাদা, A to Z গোল্ড একটু কস্ট হবে, A to Z গোল্ড নেবে। ভিটামিন A to Z গোল্ড প্রতিদিন রাতে একটা করে নাও। হবে কি, আমাদের যত ভিটামিন আছে কোনটা ঘাটতি আছে আমরা নিজেরা বুঝতে পারি না, বা খাদ্য থেকে অনেকক্ষণ আমাদের স্টমাকের যার যেমন পাওয়ার অনেকে নিতে পারে না। অনেকেই আছে ছোলা নিতে পারে না, অনেকেই আছে ছাতু নিতে পারে না, অনেকের দুধ সহ্য হয় না। তাই হয়তো খাচ্ছি কিন্তু খাদ্য থেকে আমরা কিন্তু নিতে পারছি না। এই নিতে না পারার জন্যে আমাদের কিন্তু এই শেষ টাইমে কি ভিটামিনের খুবই প্রয়োজন হয়।
এবং ভিটামিনের ভিতরে সবথেকে বেস্ট A to Z গোল্ড তোমরা ইউজ করতে পারো। এবং তোমাদের এই সময়ে মাসেলে প্রচুর চাপ আসছে, কেননা বহু বছর পড়াশুনো করেছো, হঠাৎ করে মাসেলে চাপ পড়ছে। তাই মাসেলের এই চাপ, মাসেল গ্রো করার জন্যে তোমরা কিন্তু বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স মাসেল গ্রোথ আনে। সেই জন্যে এখানে বি কমপ্লেক্স বা বিজিঙ্ক বলে একটা মেডিসিন আছে, তোমরা সেটা নিতে পারো। সেই জন্যে তোমরা এগুলো সাধারণ মেডিসিন থেকেই নেবে। আর একটা জিনিস বলি, এখন তো শীতের মরশুম, মৌসম্বি লেবু বা কমলা লেবু অ্যাভেলেবেল ভিটামিন সির জন্যে, বা কাঁচা লঙ্কায়ও ভিটামিন সি পাওয়া যায়। তারপরেও বলছি, অনেকক্ষণ আমরা খাদ্য থেকে আমরা এই সোর্সগুলো পাই ঠিকই, কিন্তু স্টমাক বললাম হজমের তারতম্যের জন্য অনেকে নিতে পারে না। সেই জন্যে তোমরা করবে কি, তোমরা ভিটামিন সি, একদম ভিটামিন সি ভিটামিন তোমাদের নিতেই হবে। কারণ ভিটামিন সির কাজ মূলত অন্য ভিটামিনগুলোকে অবজার্ভ করা, ওইগুলোকে বডিতে টেনে নেওয়া, অন্য ভিটামিনগুলোকে বডিতে সয়ে নেওয়া। সেই জন্যে ভিটামিন সি এই মেডিসিনটাও, এই ভিটামিনটাও তোমাদের খুবই প্রোটেক্ট করবে। সাথে সাথে লাস্ট টাইমের আমার যে এক্সারসাইজগুলো দেখবে, স্পিড ওয়াক টাইপ এক্সারসাইজ। তো এতদিন আমরা বিল্ড আপ এক্সারসাইজ করেছি, শুধু কন্ডিশনিং ট্রেনিং করেছি। আমার স্টুডেন্টদেরকে আমি বলি, লাস্ট 10 দিন প্রায় 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কমে আসবে। আমার শেষ ট্রায়াল তোমরা দেখেছো, অনেকেই সাথে দৌড়িয়েছে, তারাও কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়েনি, কারণ জানে সাথে এসেছে মানে 6.5 স্যার করে দিতে পারবে। স্পিড ওয়াক টাইপ এক্সারসাইজ, লাস্ট পার্ট এক্সারসাইজটা ভাইটাল মাঠ পাসের জন্যে। সেই জন্য এই কদিন আমার যে মাঠের ভিডিওগুলো ছাড়বো প্রতিদিনেই, ওই এক্সারসাইজগুলো তোমরা যদি কপি করতে পারো, দেখবে যে তোমাদেরও টাইমটা কমে আসছে। সেই জন্যে স্পিড এক্সারসাইজ করলে যেটা হবে, এই যে কোয়াড্রিসেপস গ্রুপ অফ মাসেল অর্থাৎ থাইয়ের ওপরের পার্ট, বা হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল অর্থাৎ থাইয়ের নিচের পার্টের মাসেলগুলো কিন্তু টান টান হবে। সেক্ষেত্রে অসুবিধা কি হবে, সেক্ষেত্রে তোমার মাসেলের ভিতরে ব্যথা হবে। এতদিন প্র্যাকটিস করেছিলে, ব্যথা হয়েছিল, সেরে গেছে, এগেন যে স্পিড এক্সারসাইজ করবে এগেন ব্যথা হবে। কারণ মাসেল ইন্টেন্সিটি অনেকটা হাই হয়ে যাবে। ওই ক্ষিপ্রতা এর আগের প্র্যাকটিসগুলো ছিল না, কেননা যত কম্পিটিশান অর্থাৎ মাঠ এসে যাবে, হাই ইন্টেন্সিটিতে কাজ হবে, ভলিউম কমে যাবে, কাজের মাত্রা কমে যাবে, গতি বাড়বে, এবং সব এক্সারসাইজ সেই রকম টাইপ হবে। এবং তাতে হবে কি, মাসেলে পেন আসবে, স্ট্রেন আসবে, স্পেন আসবে। সেক্ষেত্রে তোমরা ভিটামিন ই, আমি সাজেস্ট করি কি, ভিটামিন ই মানে ইভিওন, EVION, এর 200 আছে, 400 আছে, 600 আছে, 800 আছে, বিভিন্ন পাওয়ার আছে। সব থেকে বেস্ট 400 পাওয়ারটাকে প্রতিদিন একটা করে নেওয়া, এটা তোমাদের জন্য বেস্ট হবে।